হ্যালো ভিউয়ার্স, আমরা ইউনিট নাম্বার 1-এ দেখেছি যে আমাদের সমন্বয় জিনিসটা কি এবং সমন্বয় সাধনের প্রক্রিয়া, এবং ইউনিট নাম্বার 2-তে আমরা যে বিষয়টা কভার করব, প্রথমে কভার করব সমন্বয়ের বৈশিষ্ট্য এবং তারপরে কভার করব সমন্বয়ের নীতি বা প্রিন্সিপালস অফ কোঅর্ডিনেশন। আমরা প্রথমে যেটা দেখব সমন্বয়ের বৈশিষ্ট্য। খেয়াল করি 1 নাম্বার যেটা দেওয়া আছে বা যেটা প্রথমে দেওয়া আছে, দলীয় প্রচেষ্টা। সিম্পল। সমন্বয় সাধন বেসিক্যালি কাদের মধ্যে করা হয়? হতে পারে গ্রুপ, হতে পারে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন, আবার হতে পারে কোনো সাবগ্রুপ বা উপবিভাগ। এখন ব্যাপারটা হচ্ছে দলীয় প্রচেষ্টা ডেফিনেটলি, কারণ সমন্বয় সাধন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো একটা টিম বা গ্রুপ অথবা আমাদের যে বিভাগ বা উপবিভাগ আছে এগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া, তাদের কাজের মধ্যে যাতে সমতা বিধান করা যায়। তার মানে দলীয় প্রচেষ্টা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে যখন একসাথে নিয়ে আসা হয় তখন গ্রুপ ইফোর্ট হয়ে যায়। লাইক খেয়াল করি, ব্যক্তি প্লাস বস্তু প্লাস টিম। খেয়াল করি, ব্যক্তি কোনো বস্তু ইউজ করতে পারে, বস্তু এখানে আসবে এবং এরপর আসছে কোনো টিম। তার মানে প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ইফোর্ট, প্রত্যেকটা বস্তুর কন্ট্রিবিউশন এবং প্রত্যেকটা টিমের যে একটা গ্রুপ ইফোর্ট বা একটা কন্ট্রিবিউশন আছে, সব কিছু একসাথে করলে যে একটা আউটকাম পাওয়া যাবে, যে একটা সাকসেসফুল একটা ইভেন্ট পাওয়া যাবে, সাকসেসফুল কোনো একটা ইফোর্ট সাকসেসফুল হবে, সফল হবে, তখন আমরা তাকে বলছি দলীয় প্রচেষ্টা। তার মানে সমন্বয় সাধন বেসিক্যালি এককভাবে কখনো সমন্বয় সাধন হয় না। সমন্বয় সাধন করার জন্য কোনো একটা টিম, গ্রুপ অথবা কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইফোর্টগুলোকে একত্রিত করে কম্বাইন করে যে একটা আউটকাম আসবে, সেটা হচ্ছে সমন্বয় সাধন। এরপর আমরা দেখব দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স, দলীয় শৃঙ্খলা রক্ষা। তার মানে আমাদের যে একটা গ্রুপ, যে একটা ডিসিপ্লিন আছে, সে ডিসিপ্লিন রক্ষা করা। তার মানে আমরা যদি ধরি এবিসি কর্পোরেশন, ধরে নিলাম এবিসি কর্পোরেশন। এখন ব্যাপার হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষা। এবিসি কর্পোরেশনে, টোটাল কর্পোরেশনে ওদের ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে যে গেটের দারোয়ান আছে, এর মধ্যে অনেক কর্মী আছে, ম্যানেজার আছে, তারপর ডিরেক্টর প্যানেলে আছে, যতগুলা এমপ্লয়ি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অ্যান্ড সুপারভাইজার থেকে শুরু করে A to Z। ধরে নিলাম এবিসি কর্পোরেশনে সর্বমোট 500 জন মানুষ কাজ করে, এবং ব্যাপার হচ্ছে এই 500 জন মানুষের মধ্যে ধরে নিলাম 6টা ডিপার্টমেন্ট আছে। তার মানে 500 জন মানুষ আছে, 6টা ডিপার্টমেন্ট আছে। তার মানে 6টা ডিপার্টমেন্টের মধ্যে 500 জন মানুষ কাজ করে। এখন ব্যাপার হচ্ছে দলীয় শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা টিমের কাজ আলাদা আলাদা। কোন টিমের প্রবলেম কিভাবে সলভ করা যায়, কোনো টিমে যদি সমস্যা দেখা যায় তাহলে ওই সমস্যা কার কাছে রিপোর্টিং করবে এবং ওই সমস্যার সমাধান কিভাবে বের করে আনা যায়, প্রত্যেকের কমিটিগতভাবে বা কোনো একটা দলীয় প্রচেষ্টায় কিভাবে কোনো একটা সমস্যার উপযুক্ত সমাধান বের করা যায়, বা কোনো সমস্যা হলে কার কাছে রিপোর্টিং করব, এবং প্রত্যেকটা টিমের মধ্যে যত রকমের ঝামেলা বা কোনো প্রবলেম অ্যারাইজ হয় সব কিছু সমাধান করার জন্য যে একটা দলীয় একটা শৃঙ্খলার দরকার আছে। তার মানে হচ্ছে চেইন অফ কমান্ডটা মেনে চলতে হবে। ইটস কাইন্ড অফ লাইক কোনো সমস্যা হলে কার কাছে যাব, ফাইলটা কার কাছে সাবমিট করতে হবে, এরকম সমস্যা হলে কার কাছে যাইতে হবে, কোনো স্যালারিগত সমস্যা হলে কার কাছে যাইতে হবে, বা প্রোডাকশনের প্রবলেম হলে আমাদের যে প্রোডাকশন ম্যানেজার আছে ম্যানেজারের কাছে যাইতে হবে, টাকা পয়সা নিয়ে ঝামেলা বা প্রতিষ্ঠানের কোনো এনভায়রনমেন্ট নিয়ে ঝামেলা তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাছে যাইতে হবে। তার মানে প্রতিষ্ঠানের যে বিক্রয় আছে, বিক্রয় কমে যাচ্ছে ক্রমশ, তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টকে রিপোর্ট করতে হবে যে আমাদের বিক্রয় কমে যাচ্ছে। তার মানে আবার হতে পারে প্রতিষ্ঠানের প্রোডাকশন কমে যাচ্ছে, তার মানে কোনো মেশিনে ঝামেলা আছে কিনা বা হিউম্যান রিসোর্সের মধ্যে কোনো ঝামেলা আছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে, বুঝতে হবে। ঠিক সেজন্য দলীয় শৃঙ্খলা রক্ষা হচ্ছে প্রত্যেকটা টিমের মধ্যে ইন্ডিভিজুয়াল যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে প্রত্যেকটা জিনিস যাতে প্রপারলি মেনটেন করা হয়। এরপরে খেয়াল করব ঐক্য এবং সংহতি, ইউনিটি অ্যান্ড পারসিভারেন্স। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস ঐক্য, প্রত্যেকটা টিমের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে। ও কাজ না করলে আমি করব না, ও 3 দিন ছুটি কাটিয়েছে আমি কেন 2 দিন ছুটি কাটাবো, এরকম কিন্তু না। আমাদের ব্যক্তি স্বার্থ ছেড়ে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে হবে, যেটাকে বলা হয়
একতাবদ্ধ হয়ে টিমে কাজ করা এবং সংহতি, সবার মধ্যে সমতা বিধান করে দেওয়া। এরপরে যেটা আসে উদ্দেশ্যের সমতা, তার মানে প্রত্যেকটা টিমের একটা উদ্দেশ্য আছে এবং ওভারঅল প্রত্যেকটা একটা অর্গানাইজেশন ওয়াইজ একটা সেন্ট্রাল একটা গোল আছে। তার মানে প্রত্যেকটা টিমের যে নির্দেশনাগুলো আছে প্রত্যেকটা নির্দেশনার একটা ফাইনাল গোলকে ডিফাইন করবে যে আমার প্রতিষ্ঠান আফটার 1 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স অর আফটার 3 ইয়ার্স কী অ্যাচিভ করতে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়াল যে গোল আছে প্রত্যেকটা গোলের মেন থিম হচ্ছে প্রতিষ্ঠানের সেন্ট্রাল গোল, যেটাকে বলা হচ্ছে উদ্দেশ্যের সমতা। এরপরে খেয়াল করব ভারসাম্য রক্ষা, তার মানে হচ্ছে ব্যালেন্সিং বিটুইন দ্য টিমস। আমি একটু আগে এক্সাম্পলস দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের, আবার একটু খেয়াল করি। দুইটা ডিপার্টমেন্টের কথা বলেছিলাম, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা সেলস ডিপার্টমেন্ট। এখানে ভারসাম্যটা কীভাবে রক্ষা হচ্ছে? ভারসাম্য রক্ষা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে 80 ইউনিট সেল করতে পারে এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি 200 ইউনিট তৈরি করে ফেলে তাহলে বাকি যে 120 ইউনিট আছে ওই 120 ইউনিট আমাকে স্টোরেজ করতে হচ্ছে। স্টোরেজ করতে হলে আমাকে একটা গুদাম ভাড়া নিতে হবে। গুদাম ভাড়া নিতে হলে আমার যে কস্টটা আছে কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে আমার যে প্রফিটের যে একটা জায়গা আছে ওই প্রফিটের জায়গাটা আমার ছোট হয়ে আসতেছে, যেহেতু আমার কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে কস্ট মিনিমাইজেশনের জন্য আমার যে পরিমাণ ডিমান্ড আছে যদি সেই পরিমাণ আমি উৎপাদন করতে পারি এবং সেই পরিমাণ যদি আমার উৎপাদন করা যায় তাহলে আমার বাকি স্টোরেজের ঝামেলা পোহাতে হচ্ছে না, আমার কস্ট সেভিংস হচ্ছে। এবং তার মানে আলটিমেটলি হচ্ছে কি দুইটা টিমের মধ্যে প্রপারলি কমিউনিকেশন হচ্ছে এবং একটা ব্যালেন্সিং হচ্ছে। এটাকে বলা হচ্ছে ভারসাম্য রক্ষা। এরপরে খেয়াল করব সম্পর্ক স্থাপন। সম্পর্ক স্থাপন হচ্ছে প্রত্যেকটা টিমের মধ্যে যোগাযোগের জন্য একটা কমিউনিকেশন, একটা লিঙ্ক আপ বা একটা হাব ক্রিয়েট করে দেওয়া, যার থ্রুতে সবাই বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন স্টাবলিশ করতে পারে। এরপরে আমরা খেয়াল করব ধারাবাহিক প্রক্রিয়া। ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা গোল আছে সেন্ট্রাল, এই গোলটা অ্যাচিভ করার জন্য কয়েকটি স্টেপ থাকে, যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাব, কার পরে কে হবে, কোন কাজের পরে কোন কাজ সম্পন্ন করব। তার মানে প্রত্যেকটা কাজ সম্পাদন করার জন্য বা সম্পন্ন করার জন্য ধারাবাহিক যে প্রক্রিয়াটা আছে সেটা 1 বাই 1 সিকোয়েন্সিয়ালি শেষ করতে হবে। এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা কাজ করে মাঝখানে কোনো স্টেপ স্কিপ করে পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। তার মানে যে নিরবিচ্ছিন্নতার নীতি আছে এবং যে ধারাবাহিকতার নীতি আছে সেটা লঙ্ঘিত হবে। আমরা একটু পরে নীতি সম্পর্কে জানব। তার মানে আমরা আজকে যেটা দেখলাম সমন্বয়ের বৈশিষ্ট্য, প্রথমে আমি একটু রিক্যাপ করি। প্রথমে ছিল দলীয় প্রচেষ্টা, দলীয় শৃঙ্খলা রক্ষা, ঐক্য সংহতি, উদ্দেশ্যের সমতা, ভারসাম্য রক্ষা, সম্পর্ক স্থাপন এবং ধারাবাহিক প্রক্রিয়া। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। প্রথমে খেয়াল করি, প্রথম যে নীতিটা বলা হচ্ছে লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্য নীতি। সিম্পল, খেয়াল করি প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা সার্টেন গোলস থাকবে যেটা সে আজকে থেকে 1 বছর পর, 2 বছর পর বা 5 বছর পর অর্জন করতে চায়। তার মানে প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে ওই লক্ষ্যকে ঘিরেই প্রত্যেকটা ডিরেকশন দেওয়া লাগবে। প্রত্যেকটা টিমের ডিরেকশনের সার্টেন একটা গোল আছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের আলটিমেট গোল বা লং টার্ম যে গোলটা আছে সেটা। তার মানে লক্ষ্য বা উদ্দেশ্যের নীতি মানে হচ্ছে উদ্দেশ্যের ঐক্য নীতি মানে হচ্ছে প্রত্যেকটা টিমের যে ইন্ডিভিজুয়াল ডিরেকশন আছে প্রত্যেকটা ডিরেকশনের একটা সেন্ট্রাল ডিরেকশন হচ্ছে বা সেন্ট্রাল পারপাস হচ্ছে প্রাতিষ্ঠানিক বা অর্গানাইজেশনাল গোল অ্যাচিভমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখব পরবর্তী যেটা নীতি আছে, প্রারম্ভে শুরুর নীতি। এটার মানে হচ্ছে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে পরিকল্পনা করা এবং সর্বশেষ যে কাজটা আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণের পূর্ববর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে সমন্বয় সাধন করা। এখন আমাকে যেটা বুঝতে হবে, এখানে লেখা আছে প্রারম্ভে শুরুর নীতি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার যে প্ল্যানিং আছে এই প্ল্যানিংয়ের মধ্যে আমার টোটাল 10টা স্টেপ আছে। স্টেপ প্রসেস। তার মানে এই যে প্রারম্ভে শুরুর নীতি যেটা বলা হচ্ছে 10 স্টেপ প্রসেস, এই 10টা স্টেপের মধ্যেই আমাকে সমন্বয় সাধন করতে হবে। এখানে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে একটা প্ল্যান আছে এবং প্ল্যানিংয়ের সময় কিন্তু আমাকে সমন্বয় সাধনটা আমাকে ক্লিয়ার করে নিতে হবে। কার সাথে কে যোগাযোগ করবে, কোনো প্রবলেম হলে কে কাকে রিপোর্টিং করবে, কার কতদিন ছুটি থাকবে,
স্যালারিগত সমস্যা কে সলভ করবে, প্রোডাকশনগত সমস্যা কে সেও সলভ করবে। তার মানে প্রারম্ভে মানে শুরুতেই সমন্বয়ের যে একটা ব্যাপার আছে সেটা শুরুতেই সলভ করে নিতে হবে বা ঠিক করে নিতে হবে কীভাবে সব কিছু সলভ করা যায়। এরপরে যেটা নীতি আছে আদেশের ঐক্যনীতি। ভেরি সিম্পল, আদেশের ঐক্যনীতির বেসিক থিমটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা কর্মী তার উপরস্থ একজন বস থেকে আদেশ পাবে। একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তোমার বাসায় সকালে তুমি ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে ওঠার পর তোমার আম্মু তোমাকে ডেকে বললো ফ্রেশ হওয়ার পরে, এই মিস্টার এক্স তুমি একটা কাজ করবা, তুমি বের হলে বা তুমি একটা কাজ করো, ময়লার ঝুড়িটা একটু ফেলে দিয়ে আসো। আম্মু তোমাকে আদেশ দিয়েছে ময়লার ঝুড়িটা ফেলে দিয়ে আসো। হঠাৎ করে বাবা ওদিক থেকে ডাক দিল অন্য রুম থেকে, এই এক্স শোন, বাইরে গিয়ে আজকে আমার খাবার ভালো লাগতেছে না, বাইরে গিয়ে একটু নান আর চিকেন নিয়ে আসো। এটা আব্বুর ইয়া ছিল। দেন আমার বড় আপু কী বললো, বড় আপু বললো যে একটা কাজ করো, আমার ফোনে ব্যালেন্স নাই, তুমি বাজারে গেলে বা তুমি বাইরে গেলে আমার ফোনে ব্যালেন্স দিয়ে দিও। আবার মেজো বোন বলতেছে কি, আমার একটা বই লাগবে, তুমি নীলক্ষেত থেকে বইটা নিয়ে আসো। এখন অ্যাট এ টাইম একই সময়ের মধ্যে যখন আমি 4টা আদেশ পেয়ে গেছি তখন আমি হতভম্ব, কোন আদেশটা আগে পালন করা উচিত। তার মানে যখন একজন কর্মীকে একই সাথে বিভিন্ন বসের ডিরেকশন চলে আসে তখন কর্মী নিজে পাজলড সিচুয়েশনে পড়ে যায়, কোন কাজটা আগে করা উচিত এরপরে কোন কাজটা করবে। যখন একজন কর্মীর মাত্র একটি মাত্র আদেশ থাকে তার বস থেকে, তখন সে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে উপযুক্ত কাজটি সম্পন্ন করতে পারে, যাকে বলা হয় আদেশের ঐক্যনীতি। এরপরে আমরা যেটা দেখব নিরবিচ্ছিন্নতার নীতি। এটা আমরা অলরেডি বলেছি, নিরবিচ্ছিন্নতা মানে হচ্ছে 10টা স্টেপ আছে। যদি কোনো একটা প্ল্যানিংয়ের মধ্যে 10টা প্রসেস থাকে, তার মানে 10টা স্টেপের মধ্যে 10টি স্টেপ থাকে, 10টি স্টেপের মধ্যে প্রত্যেকটা স্টেপই উইদাউট স্কিপিং এনি সিঙ্গেল স্টেপ, প্রত্যেকটা স্টেপই তোমাকে টাচ করতে হবে, প্রত্যেকটা স্টেপ তোমাকে সম্পন্ন করতে হবে। ধরে নিলাম 10টার মধ্যে আমি 6টা স্টেপ করলাম, বাকি 4টা করলাম না। এখন তার মানে আমার যে 10 স্টেপ প্রসেস এটা কিন্তু সম্পন্ন হয় নাই, এবং যদি 10টা সম্পন্ন করি তখন তাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্নতার নীতি। তার মানে অর্ধেক করে আমি বিচ্ছিন্ন হয়ে যেতে পারবো না। এরপরে যেটা আসছে দলীয় সমঝোতার নীতি। এটা খুবই সিম্পল, যেহেতু আমি বিভাগ এবং উপবিভাগের মধ্যে আমি সমন্বয় করছি, তার মানে দলীয় সমঝোতার কথাটা এভাবে আসছে। এবার খেয়াল করি প্রত্যক্ষ যোগাযোগ নীতি। এখানে প্রত্যক্ষ মানে বোঝাচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার অন্য বা পিয়ার্স ডিপার্টমেন্টের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে। এরপরে খেয়াল করি ভারসাম্যের নীতি, যেটা একটু আগে আমি এক্সাম্পলস দিয়েছি প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে ভারসাম্য অর্জন করা যায়। তার মানে প্রোডাকশন ডিপার্টমেন্টকে ওই পরিমাণে প্রোডাকশন করা উচিত যে পরিমাণ বাজারে ডিমান্ড আছে, সেলস ডিপার্টমেন্ট তাকে যে পরিমাণ উৎপাদন করার ফরমায়েশপত্র দিয়েছেন বা দেবেন। এরপরে খেয়াল করি নমনীয়তার নীতি। এই নমনীয়তার নীতি সম্পর্কে প্ল্যানিং চ্যাপ্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নমনীয়তা এবং নমনীয়তা এই কথাটার সাথে আমরা খুবই পরিচিত, যেটার মানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডিফাইন্ড একটা গোল থাকে, একটা প্ল্যান থাকে। এই প্ল্যান যেভাবে প্রথমে করা হয়, এই প্ল্যানের অল্টারনেটিভ যদি আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, তাহলে যদি ধরে নিলাম আমাদের প্ল্যান এ করা ছিল, প্ল্যান এ কোনোভাবে কাজ করছে না, তখন আমাকে মুভ করতে হবে প্ল্যান বিতে। তার মানে নমনীয়তার নীতির মেন কথা হচ্ছে যদি আমার সেট করা প্ল্যান কাজ না করে তাহলে আমাকে অন্য একটা প্ল্যানের দিকে মুভ করতে হবে, যাকে বলা হয় পরিবর্তনশীলতার নীতি অথবা নমনীয়তার নীতি। এরপরে খেয়াল করি আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। একটা সংগঠনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং আন্তঃ ডিপার্টমেন্টের যে যোগাযোগটা আছে এটা অবশ্যই ফর্মাল হতে হবে। ইনফর্মাল যোগাযোগ বা ইনফর্মাল কোনো কমিউনিকেশন ইন বিটুইন অর্গানাইজেশন সম্ভব না, কারণ সংগঠনের একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস সব মেনে চলার মাধ্যমেই যেহেতু সম্পর্ক পরিচালিত হয়, তার মানে আনুষ্ঠানিক সম্পর্কের নীতি এখানে প্রযোজ্য। এরপরে এবং সর্বশেষ যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিস্তৃতির নীতি। বিস্তৃতি মানে হচ্ছে এক্সটেন্ট অথবা পরিসর। তার মানে আমার সংগঠনের প্রত্যেকটা কাজ কি পরিমাণ বিস্তৃত বা আমার যে প্ল্যানিং আছে প্ল্যানিং কি পরিমাণ বিস্তৃত সেটা বোঝানো হচ্ছে, অথবা এটাও বোঝানো যায় যে আমার যে সমন্বয় সাধন আছে কোন পরিসর পর্যন্ত আমার সমন্বয়ের বিস্তৃত রয়েছে বা এক্সটেন্ডেড রয়েছে। তার মানে এবার খেয়াল করি আমরা আজকে বেসিক্যালি এই ইউনিট নাম্বার 2তে যেটা কভার করেছি, প্রথমে কভার করেছি
আমাদের সমন্বয়ের বৈশিষ্ট্য এবং এরপরে আমরা সর্বশেষ যেটা কভার করছি সমন্বয়ের নীতি। আশা করি তোমরা সমন্বয়ের বৈশিষ্ট্য এবং নীতি সম্পর্কে ধারণা পেয়েছো এবং সবাই ভালো মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ।